সুখাপুর গ্রামে দীনেশ নামের একটা লোভী কৃষক থাকত। সুখাপুর গ্রাম মরুভূমিতে ছিল। সেই গ্রামে বর্ষা কখনোই হতো না। গ্রামের লোকেরা গরম আর শুকনোর কারণে খুব বেশি অস্থির থাকত। দীনেশের লোভের ব্যাপারে তার স্ত্রী রশ্মি তাকে সবসময় শোনাতো। একে তো আমাদের গ্রামে এমনিতেই শুকনো হয়ে গেছে, আর ওপর থেকে তোমার লোভ তো শেষই হচ্ছে না গো। বাজে কথা বলো না রশ্মি, আমাদের গ্রামটা এমনিতেই মরুভূমির মাঝামাঝি রয়েছে, আর মরুভূমিতে তো সবসময় বৃষ্টি হয় না, তাই না? কিন্তু আমি শুনেছি যে প্রথমে আমাদের সুখাপুর গ্রাম খুব সবুজ ছিল, আর এখানে খুব ভালো বৃষ্টিও হতো। হ্যাঁ হ্যাঁ, ওইসব গল্প আমিও শুনেছি, বুঝেছো? সেই সময় গ্রামে কোনো মানুষের লোভের কারণে কোনো দৈব শক্তিধারী একজন পুরুষ গ্রামের লোকেদেরকে অভিশাপ দিয়ে দেয়, আর সেই দিন থেকে গ্রামে সবুজ অরণ্যের বদলে মরুভূমিতে ভরে গেছে। এটা একদম সঠিক কথা গো। তোমাকে এই ব্যাপারে উপহাস করা উচিত না। দেখো, তোমার এইসব কথা শুনতে আমি একেবারেই রাজি নয়। আমি পয়সা রোজগার করি, তুমি যদি সেটাকে লোভ মনে করো তাহলে করতে পারো। তোমার জন্য আমার কিছু যায় আসে না, গ্রামের লোকেদের জন্য যায় আসে না। এইটুকু বলে দীনেশ রাগের চোটে নিজের বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। সে বাড়ির থেকে কিছুটাই দূরে গেছিল। তক্ষুনি গ্রামের প্রধান দীনেশকে দেখে। দীনেশ প্রধানের কাছ থেকে মুখ চুরি করে লুকোতেই যাচ্ছিল। তক্ষুনি প্রধানের আওয়াজ তার কানে চলে আসে। এইভাবে মুখ লুকিয়ে পালিয়ে কোথাও লাভ হবে না দীনেশ। এমন কোনো কাজ কেন করছো না কি যখন আমার সাথে কথা বলতে হবে আমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে? এমন কোনো ব্যাপার নয় প্রধান মশাই, আমি শুধু আপনাকে দেখতে পাইনি। মিথ্যে কথা বলো না দীনেশ, আমি পরিষ্কার দেখতে পেলাম যে তুমি মাথা নামিয়ে আমার থেকে দূরে চলে যাচ্ছিলে। আমি এমনটা কেন করব বলুন তো? কারণ পরশু তোমার নামে বীর্য আমার কাছে নালিশ জানিয়েছে। ও আমাকে বলেছে যে তুমি কিছু পয়সার লোভে নিজের একটা ভাঙাচোরা জিনিস ঠিক বলে ওকে বিক্রি করেছো। এটা একেবারেই ঠিক নয়। বীর্য হলো একজন গরিব মানুষ, চাষি। তুমি এটা ভুলে যেও না যে তুমিও একজন চাষি। আমি চাষির সাথে সাথে একজন ছোট ব্যবসায়ীও। আর প্রধান মশাই, ব্যবসায়ীতে এসব হয়। আর এমনিতেই বীর্য কোনো সাধারণ বাচ্চা তো নয়, তাই না? ও যথেষ্ট বড় হয়েছে আর যথেষ্ট বলশালীও বটে। আমি এই গ্রামের প্রধান দীনেশ, শুধু তোমার বইয়ের মুখের দিকে চেয়েই আমি চুপ থাকি, কারণ ওর ব্যবহার খুব ভালো। তোমার স্ত্রীর মুখটা যদি না থাকতো তাহলে তোমাকে এই গ্রাম থেকে আমি বের করে দিতাম, বুঝলে? আপনি হতে পারেন গ্রামের প্রধান, ঠিক আছে, কিন্তু তার মানে তো এটা নয় যে আপনার মনে যা হবে আপনি তাই করতে পারেন। এসব প্রধান জমিদারের যুগ চলে গেছে। আজকের যুগ হলো কোর্ট এইসবের। আমার উপরে যদি আপনার এতই রাগ থাকে তাহলে যান না, গিয়ে কোনো কোর্টে আমার নামে আপনি তো একটা কেস করতে পারেন, তাই না? এইটুকু বলে দীনেশ ওখান থেকে চলে যায়। আর প্রধান রাগের চোটে দাঁত পিষতে পিষতে বলেন, জানি না ও নিজেকে কি মনে করে। একদিন আমি ওকে উচিত শিক্ষা দেবই দেব। আসলে দীনেশ একটা লোভী টাইপের কৃষক ছিল। সে খেতি বাড়ি করা ছাড়া অন্যান্য রকমের শহর থেকে বেকার জিনিস কিনে আনতো, আর গ্রামবাসীদেরকে সঠিক বলে তাদের থেকে ভালো দাম নিত আর তাদেরকে মূর্খ বানাতো। দীনেশ একটা ছোট্ট বালুর টিলার উপরে বসে বলে, ওই প্রধান নিজেকে কি মনে করে কে জানে। যেদিন আমি অনেক পয়সা রোজগার করতে সফল হব সেদিন আমি স্বয়ং গ্রামের প্রধান হব, আর এই সৎ পথে থাকার ফালতু নিয়ম একেবারে মাটিতে মিশিয়ে দেব। তক্ষুনি ওখানে একটা বালুর ঘূর্ণিঝড় ওঠে, আর দেখতে দেখতে সেই ঘূর্ণিঝড় থেকে একটা ব্যক্তির রূপ ধারণ করে। দীনেশ এইসব দেখে ভয় পেয়ে যায়। কে তুমি? আমি তোমার কথাগুলো শুনছিলাম। তুমি একজন লোভী লোক, আর লোভী লোকেদেরকে আমি খুব পছন্দ করি। তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি যদি চাও তাহলে নিজের গ্রামে বর্ষা নিয়ে আসতে পারো। আমি বর্ষা নিয়ে আসতে পারি? সেটা কিভাবে? আমি তোমাকে তার শক্তি দেব, কিন্তু তার বদলে তোমাকে গ্রামের লোকেদের কাছ থেকে অনেক বেশি টাকা পয়সা নিতে হবে, আর নিজের লোভকে কখনো কমতে দিলে হবে না, বুঝেছো? লোভের তো এটাই বিশেষত্ব, যেটা কখনো কম হয় না। লোভ সবসময় বাড়তেই থাকে। এটা তুমি একদম ঠিক কথা বলেছো। আমি যদি এমন কিছু পাই যেটা আমি আমার এই খরা গ্রামে বৃষ্টি নিয়ে আসতে পারি, তাহলে তুমি জানো না যে আমি কত বড় লোক হতে পারি। দেখতে দেখতে আমি একদিন গ্রামের রাজা হয়ে যাব।
দিনেশের কথা শুনে সেই বালুর ব্যক্তি কিছু বালু দিনেশকে দিয়ে দেয়। এই না, এটা হলো জাদুর বালি। যখনই এই বালি থেকে কিছু বালি তুমি তোমার গ্রামে ছড়িয়ে দেবে, তোমার গ্রামে বৃষ্টি হওয়া শুরু হয়ে যাবে। কিন্তু মনে রেখো, যদি তুমি ভুলবশত বেশি বালি মাটিতে ফেলে দাও, তাহলে তুমি কখনো ধারণা করতে পারো না যে তোমার গ্রামে কি হবে। এবার তুমি যাও এখান থেকে। দিনেশ ওখান থেকে চলে যায়। দিনেশের যাওয়া মাত্রই সেই ব্যক্তি হাসতে হাসতে বলেন, মূর্খ কোথাকার! কত সময় পরে এই খরা গ্রামে একজন লোভী মানুষকে আমি পেয়েছি। এবার সময় এসে গেছে পুরনো প্রতিশোধ নেবার। এই লোকটা নিজের গ্রামকে শেষ করে দেবে। দিনেশ সেই বালু নিয়ে সোজা নিজের গ্রামে পৌঁছায় আর সমস্ত গ্রামবাসীদেরকে একত্রিত করে বলে, এই যে গ্রামবাসীরা, তোমরা কি চাও আমাদের এই খরা গ্রামে বৃষ্টি শুরু হয়ে যাক? তুমি কি কথা বলছো? আরে কে চায় না যে এই গ্রামে বৃষ্টি হোক আর এখানে বালির বদলে অরণ্যে ভরে উঠুক? আমার কাছে এমন একটা শক্তি আছে, আমি চাইলে পরে এই গ্রামে বৃষ্টি হতে পারে। কিন্তু তার জন্য তোমাদেরকে সমস্ত সম্পত্তি আমার নামে করে দিতে হবে। বর্ষার পরে সব অরণ্য হয়ে যাবে আর তোমাদের জমি উর্বর হয়ে যাবে। আর ওই জমিতে তোমরা যে ফসল ফলাবে সেই সমস্ত ফসল আমার হবে। মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো দিনেশ। নিশ্চয়ই এই গ্রামের লোকেদেরকে ঠকানোর জন্য কোনো উপায় খুঁজে বের করেছো। না প্রধান মশাই, আমি কোনোভাবে ঠকাতে কাউকে চাই না, বরং এটা সত্য। এমনিতে আমি তোমার কোনো কথায় বিশ্বাস করতে চাই না, কিন্তু গ্রামের যদি ভালো হয় তাহলে আমি তোমার এই শর্তে রাজি আছি। এই গ্রামে যত জমি পড়ে রয়েছে, উর্বর হওয়ার পরে সেই জমি আমি তোমাকে দিয়ে দেব। কিন্তু তার আগে বৃষ্টি তো নিয়ে এসে দেখাও। দিনেশ যেই মাত্র বালুর একটা অংশ মাটিতে রাখে, দেখতে দেখতেই আকাশ কালো মেঘে ঢেকে যায় আর বালুতে থাকা সেই গ্রামে বর্ষা শুরু হয়ে যায়। সমস্ত গ্রামবাসীরা নিজের গ্রামে বৃষ্টি দেখে খুশি হয়ে যায়। এ তো তুমি একেবারে অবাক করে দিলে দিনেশ। এই চমৎকারী জিনিসটা তুমি কোথায় পেলে? নিজের চরকায় তেল দিন প্রধান মশাই, আর যা কথা দিয়েছিলেন সেটা ভুলবেন না। এইটুকু বলে দিনেশ নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে তার স্ত্রী খুশি হয়ে দিনেশকে বলে ওঠে, গ্রামবাসীরা বলল যে তোমার হাতে একটা চমৎকারী জিনিস লেগেছে, যার দ্বারা গ্রামে বৃষ্টি হচ্ছে। আমার খুব খুশি হচ্ছে যে তুমি আমাদের গ্রামের ব্যাপারে ভেবেছো। বাজে কথা বলো না রশ্মি। এই সব কিছু আমি গ্রামের ভালোর জন্য নয়, বরং আমি নিজের ভালোর জন্যই করেছি। এখন গ্রামে যে সমস্ত উর্বর জমি থাকবে, সেই জমির ওপরে শুধু আমারই অধিকার থাকবে। আমার লজ্জা হয় তোমাকে নিজের স্বামী বলতে। তোমার ভেতরে লোভ কম নয়, বরং আরো বেশি বেড়ে যাচ্ছে। যখন তোমার স্বামী দেখতে দেখতে অনেক বেশি বড়লোক হয়ে যাবে না, তখন তুমি স্বয়ং বুঝে যাবে যে লোভ ভালো জিনিসই, বুঝেছো, নাকি খারাপ জিনিস। দিনেশ ওখান থেকে বাইরে বেরিয়ে যায়। কিছুদিনের মধ্যেই গ্রামের জমিন একটু সবুজ হয়ে যায়, কিন্তু সেরকম হলো না যেরকমটা দিনেশ চাইতো। দিনেশ একটা লোভী ব্যক্তি ছিল। সে নিজের মনে মনেই বলতে শুরু করে, মনে হচ্ছে গ্রামে বর্ষা খুব কম হয়েছে। আমি একটা কাজ করি, এই সমস্ত বালি আমি গ্রামে ছড়িয়ে দিই। অনেক বেশি বর্ষা হলে এখানকার জমি অনেক বেশি উর্বর হয়ে যাবে। এইটুকু বলে দিনেশ সেই সমস্ত বালু মাটিতে রেখে দেয়। কিন্তু পর মুহূর্তেই একটা তেজ ধামাকা হয় আর দেখতে দেখতেই গ্রামে বরফের বৃষ্টি চলে আসে। আর কিছুদিনের মধ্যেই গ্রামের জীবন একেবারে খারাপ হয়ে যায়। গ্রামে এখন খুব বেশি ঠান্ডা হয়ে যায়, সমস্ত ঘর নষ্ট হয়ে যায়। এই সব দেখে দিনেশ সেই বালুর টিলার কাছে পৌঁছায়। কোথায় গেলে তুমি বালির লোক? তুমি তো বলেছিলে যে আমি বড়লোক হয়ে যাব, কিন্তু আমার জন্য কে জানে কতজন লোক যে শেষ হয়ে গেল। তার উপর আবার সারা গ্রামে বরফের বন্যা এসে গেছে। সমস্ত গ্রামবাসীরা ঠান্ডায় থরথর করে কাঁপছে। কিছুক্ষণের মধ্যেই সেই বালুর ব্যক্তি দিনেশের সামনে চলে আসেন। তোমাকে আমি বলেছিলাম যে ওই বালির ব্যবহার বেশি করবে না, কিন্তু তুমি একজন লোভী লোক। তোমার গ্রামবাসীরা তোমার এত বেশি লোভের কারণেই ধ্বংস আর নিঃস্ব হয়ে গেছে। আর ওদেরকে যন্ত্রণা পেতে দেখে আমার খুব ভালো লাগছে। তুমি বলতে কি চাও? আসলে কোনো এক সময় আমি তোমার গ্রামের প্রধান ছিলাম।
আমার লোভের কারণে আমাকে আর ওই গ্রামকে অভিশাপ দেওয়া হয়েছিল যে আমি আর পুরো গ্রাম একেবারে মরুভূমিতে পরিণত হবে। অনেক বছর পরে প্রতিশোধ নেওয়ার আমি সুযোগ পাই, আর আমি নিয়ে নিলাম। এখন তুমি দেখে নাও, আর তোমার গ্রামের লোকজন দেখে নিক। এইটুকু বলে সেই ব্যক্তি ওখান থেকে গায়েব হয়ে যায়। দীনেশ উদাস হয়ে নিজের গ্রামে চলে আসে। দীনেশকে দেখে সমস্ত গ্রামবাসীরা তাকে ঘিরে নেয়। তোমাকে আমি বলেছিলাম দীনেশ, তোমার লোভের পরিণাম খুব খারাপ হবে একদিন। আর দেখো, আজকে তোমার এই লোভের কারণে সমস্ত গ্রামবাসীরা কত ক্ষতি আর কত কষ্টের সম্মুখীন হতে হয়েছে। আমার নিজের কথা ভেবে খুব লজ্জা লাগছে প্রধান মশাই, আমায় ক্ষমা করুন। আমার জন্য গ্রামের লোকেদের খুব কষ্ট হচ্ছে। এখন আমি গ্রামের লোকেদের সবাইকে সহযোগিতা করব, কোনো না কোনো উপায় আমি অবশ্যই বের করব। তুমি এখন কি করবে? এই মুহূর্তে গ্রামবাসীদেরকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে হবে আমায়। এইটুকু বলে দীনেশ নিজের বাড়ি থেকে অনেকগুলো মোটা বস্তা আর তুলো নিয়ে আসে আর গ্রামবাসীদের দিকে তাকিয়ে বলে, গ্রামবাসীরা, আমাদের বাড়িটা একেবারে শেষ হয়ে গেছে। তোমরা সবাই বস্তা আর তুলো দিয়ে তৈরি করে একটা বাড়ি বানাও, যাতে তোমরা ঠান্ডায় একটু হলেও শান্তি পাও। গ্রামবাসীরা এরকমটাই করলো। দীনেশের কথা অনুযায়ী ওরা সবাই বস্তা আর তুলো মিলিয়ে ঝুপড়ির বাড়ি বানাতে শুরু করে দেয়। গ্রামবাসীদেরকে এতে খুব বেশি শান্তি পায়। তোমার ভেতরের পরিবর্তন দেখে আমার খুব ভালো লাগছে দীনেশ, কিন্তু গ্রামের সবাই এখনো পুরোপুরি শান্তি পায়নি। এখনো কিছু লোক রয়েছে যাদের কাছে এখনো বাড়ি নেই। আমার কাছে একটা উপায় আছে প্রধান মশাই। আচ্ছা, আমরা বরং একটা ট্রাক্টর ট্রলিকে উল্টো করে দিয়ে সেটা দিয়ে একটা বাড়ি বানাই। তাহলে কি হবে জানেন তো? বাড়িটা বেশ গরম থাকবে আর সবার ঘরও হয়ে যাবে। তোমার মাথায় সত্যি খুব বুদ্ধি আছে দেখছি। তোমার এই বুদ্ধি যদি তুমি ভালো কাজে লাগাতে, তাহলে খুব সফল হতে তুমি। প্রধান গ্রামে এই কথাটাই বলে দেয়। গ্রামবাসীদের জীবন কিছুদিন পর্যন্ত এইভাবেই চলতে থাকে। কিন্তু একদিন আশ্চর্য একটা জিনিস হয়। দেখতে দেখতেই গ্রাম থেকে বরফ শেষ হয়ে যায় আর ঠান্ডাও শেষ হয়ে যায়, আর সমস্ত গ্রাম চারদিক থেকে সবুজ হয়ে যায়। প্রধান দীনেশের কাছে এসে বলেন, দীনেশ, এই সবকিছু কি করে হলো? জানি না প্রধান মশাই, আমিও তো কিছু বুঝতে পারছি না। চলো গিয়ে দেখে আসি। দীনেশ নিজের স্ত্রীর সাথে প্রধানের সাথে বাইরে চলে আসে। পুরো গ্রাম যেন উৎসবের মতো খুশি হয়ে ওঠে। মনে হচ্ছে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনতে পেয়েছেন। আপনি ঠিক কথাই বলেছেন প্রধান মশাই, মনে হয় ঈশ্বর আমাকে ক্ষমা করে দিয়েছেন। তক্ষুনি দীনেশের কানে কোনো একটা বয়স্ক লোকের আওয়াজ চলে আসে। এই সব কিছু তোমারই জন্য হয়েছে দীনেশ। আপনি কে? আর আমি আপনাকে তো চিনতে পারলাম না। আমিও এই গ্রামেরই মানুষ। অনেক বছর আগে এই গ্রামে অভিশাপ দেওয়া হয়েছিল। ওই অভিশাপকে দীনেশই শাপমুক্ত করলো। আমি তো আপনার কথা এখনো বুঝতে পারছি না। আপনি কে বলুন তো? অনেক সময় আগেকার কথা এটা। একজন সাধু এই গ্রামে এসেছিল। সাধুর কাছে কিছু মতি ছিল, যেগুলো সে শহরে কাউকে দিতে চেয়েছিল। কিন্তু গ্রামের প্রধান মশাইয়ের মানসিকতা খারাপ ছিল। প্রধান মশাই সাধুর ওই মতি চুরি করে নেয়, আর রেগে গিয়ে ওই সাধু প্রধান মশাই সমেত এই পুরো গ্রামবাসীদেরকে অভিশাপ দিয়ে দেয় যে এই পুরো গ্রাম একেবারে মরুভূমিতে পরিণত হবে। আর সেটাই হয়। হ্যাঁ, কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক? গ্রামের লোকেরা ওই সাধুর সামনে অনেকক্ষণ ধরে হাত পা জড়ো করে। তখন সাধু মশাই বলেন যে এই গ্রামে এমন কোনো লোভী মানুষ যার লোভের কোনো সীমা থাকবে না। যখন সে শুধরে যাবে আর ওর মনে গ্রামের লোকেদের জন্য ভালোবাসা তৈরি হবে আর ওর লোভ পুরোপুরি সমাপ্ত হবে, সেই সময় তার অভিশাপ ভেঙে যাবে। আর তাই হলো আর কি। এইটুকু বলে সেই ব্যক্তি ওখান থেকে চলে যান আর গ্রামে সবাই খুশি খুশি থাকতে শুরু করে।